আগে জানিয়েছিলাম জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে 314 মেগাওয়াট বিদ্যুৎ। এই মুহূর্তে প্রধানমন্ত্রী গণজাগরণ গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব প্রকল্পের উদ্বোধন করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তেমনি একটা ভয়াবহ পরিস্থিতি, আর বিদ্যুৎ উৎপাদন 4300 থেকে কমে 3200 মেগাওয়াটের বেশি আর উৎপাদিত হচ্ছিল না। আমরা ঠিক 96 সালে যেভাবে নতুন আইন করে নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু করলাম, আমরা ঠিক এবারেও দ্রুত একটা বিশেষ আইন করে আমরা এই বিদ্যুৎ উৎপাদন কীভাবে বাড়ানো যায় তার জন্য বহুমুখী পদক্ষেপ আমরা গ্রহণ করলাম। এবং যার ফলে কিছুক্ষণ আগে আপনারা এখানে শুনেছেন যে আমরা বিভিন্ন ধরনের বিদ্যুৎ উৎপাদন করে যাচ্ছে। আমাদের গ্যাস ভিত্তিক, কয়লা ভিত্তিক, বায়োগ্যাস প্ল্যান্ট, সোলার এনার্জি, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, এমনকি ভারতের থেকে বিদ্যুৎ আমদানি, এটাও এই উপমহাদেশে আমাদের সরকারই একটা দৃষ্টান্ত স্থাপন করলো যে অন্য দেশ থেকে মানে বিদ্যুৎ আমদানি করা এটা কিন্তু কখনো আমাদের এই এলাকায় হয়নি। আমরা আওয়ামী লীগ সরকার প্রথম এটা শুরু করলাম। সেভাবে আমরা বিদ্যুৎ উৎপাদন, আর শুধু উৎপাদন না, উৎপাদনের সাথে সাথে সঞ্চালন লাইন করা, সাবস্টেশন তৈরি করা এবং সেই সঞ্চালন লাইনের ক্ষমতা বৃদ্ধি করা। ভারত বাংলাদেশ স্থল সীমান্ত চুক্তি থেকে আসামকে বাদ দেওয়ার পায়তারা করার প্রতিবাদ জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা এক চিঠিতে তিনি রাজ্য সরকারের সাথে কোনো ধরনের আলোচনা না করে সীমান্ত চুক্তি থেকে আসামকে বাদ দেওয়ার উদ্যোগের প্রতিবাদ জানান। একই সাথে আসামকে অন্তর্ভুক্ত করে চুক্তির বিল উত্থাপনের অনুরোধ জানান তরুণ গগৈ। ভারতীয় সংবাদ মাধ্যমে গগৈয়ের চিঠির বিষয়ে খবর প্রকাশিত হয়েছে। 260 একরেরও বেশি ভূমি হাতছাড়া হওয়ার আশঙ্কায় চুক্তি থেকে আসামকে বাদ দিতে সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে মোদী সরকার। এ নিয়ে আসামে ক্ষমতাসীন কংগ্রেসের বিরোধিতার কারণে আগামীকাল রাজ্যসভায় বহু প্রতীক্ষিত স্থল সীমান্ত বিল ওঠা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আসামকে বাদ দিয়ে এই চুক্তি করা হলে তা মেনে নেওয়া হবে না বলে আগেই জানিয়েছে বাংলাদেশও। তবে দিল্লি এখনো বাংলাদেশকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। কলকাতা থেকে সহকর্মী জয়ন্ত চক্রবর্তী যোগ দিচ্ছেন এবং ঢাকা থেকে আছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার বিশেষ প্রতিনিধি হুমায়ুন কবির ভুঁইয়া। আমি জয়ন্ত চক্রবর্তী প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে আমরা জানতে পারছি আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তি থেকে আসামকে বাদ দেওয়ার বিরোধিতা করছেন। আসাম বিজেপি বাদ রাখতে মরিয়া কেন, মানে আসামকে বাদ রাখতে কেন এই সরকার মরিয়া, বিজেপি সরকার আসামকে বাদ রাখতে কেন মরিয়া? জয়ন্ত চক্রবর্তী। একেবারেই তাই, আসামকে বাদ রাখা হয়েছিল স্থল সীমান্ত চুক্তি থেকে, এবং এই স্থল সীমান্ত চুক্তি থেকে আসামকে বাদ রাখার কারণটি হিসেবে রাজনৈতিক পর্যবেক্ষকরা যেটি মনে করছেন যে আসামে যেহেতু অতি সম্প্রতি নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনে তারা কিছু ফায়দা তোলার কারণে বিজেপি আসামকে এই স্থল সীমান্ত চুক্তি থেকে বাদ রেখে রাজনৈতিক কিছু ফায়দা তোলার চেষ্টা করছে বলে অনুমান। এবং সেই অনুমান থেকে ইতিমধ্যে তরুণ গগৈ, যিনি আসামের মুখ্যমন্ত্রী, কংগ্রেসের প্রতিনিধি এবং কংগ্রেসের পক্ষ থেকে অর্থাৎ ইউপির পক্ষ থেকেও প্রতিবাদ জানানো হয়েছে। তারা বলেছে যে এই ধরনের একটি চুক্তি, যে চুক্তি বাংলাদেশের সঙ্গে ভারতের যে মৈত্রী, সেই মৈত্রীর পথে কাটা হতে পারে, বিজেপি সরকার কিন্তু এটি সঠিক কাজ করছে না। নরেন্দ্র মোদী বারবার বলেছেন বাংলাদেশের সঙ্গে তারা সুসম্পর্ক চান, কিন্তু স্থল সীমান্ত চুক্তির ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি যখন প্রত্যাহার করা হলো, মমতা বন্দ্যোপাধ্যায় যখন জানালেন যে তার কোনো আপত্তি নেই এবং তিনি নিজে স্থল সীমান্ত চুক্তির রূপায়ণের ব্যাপারে উদ্যোগী হলেন, সেই সময় আসামকে বাদ দিয়ে এটি করা বাংলাদেশের প্রতি মনে করা হচ্ছে যে একটা প্রবঞ্চনা। এবং সেই কারণে ইতিমধ্যেই সারা ভারত জুড়ে যারা বাংলাদেশ প্রেমী রয়েছেন, বিভিন্ন বিদ্বজ্জন এবং বুদ্ধিজীবী, তারা কিন্তু প্রতিবাদ করছেন এবং একই সঙ্গে একেবারে রাজনৈতিক কারণে বিজেপি সরকার এটি করেছে বলে মনে করা হচ্ছে। রাজ্যসভায় এই প্রস্তাব তোলাটাই অনিশ্চিত হয়ে গেছে, যদিও বিজেপি সরকার তারা বদ্ধপরিকর যে 207 একর অসমের সঙ্গে যে স্থল সীমান্ত রয়েছে সেটিকে বাদ রেখে তারা চুক্তি রূপায়িত করতে চায়। কিন্তু যেহেতু বিরোধী দলগুলি এ ব্যাপারে এককাট্টা হচ্ছে, তাই এই চুক্তি রূপায়ণের ক্ষেত্রে কিছু অসুবিধাও দেখা দিচ্ছে। জয়ন্ত চক্রবর্তী, স্থল সীমান্ত চুক্তি থেকে আপনি অবশ্য বললেন বিষয়টি একবার, তারপরে একটু পরিষ্কার করার জন্য যে স্থল সীমান্ত চুক্তি থেকে আসামকে না রাখার বিষয়ে তৃণমূল কংগ্রেসের সম্মতি আছে বলে আমরা শুনতে পাচ্ছি, আমাদেরকে বলা হচ্ছে। তৃণমূল কংগ্রেস এই ক্ষেত্রে কেন মানে এই আসামকে বাদ তৃণমূল কংগ্রেসও রাখতে চাচ্ছে, তাদের হিসাবটা কি? জয়ন্ত চক্রবর্তী, এখন যে অবস্থা দাঁড়িয়েছে ভারতীয় রাজনৈতিক প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যে বিল পাস হচ্ছে, সেই বিল পাসের ক্ষেত্রে আমরা দেখছি বিজেপির যে এনডিএ সরকার, সেই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারকে নানাভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যসভায় এবং
লোকসভাতে সমর্থন জানানো হচ্ছে এবং তৃণমূল কংগ্রেস নীতিগতভাবে এর মধ্যে কোনো আপত্তির কারণ দেখছে না। তারা জানিয়েছে যে এই বিষয়টিতে তারা কোনো বাধা সৃষ্টি করবে না, বরঞ্চ সরকার পক্ষের সঙ্গে থাকবে। এই রাজনৈতিক তাৎপর্য হচ্ছে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই নানাভাবে রাজ্যে তারা খানিকটা অসুবিধার মধ্যে রয়েছে। যদিও পুরো ভোটে তারা জয়ী হয়েছে, কিন্তু সিবিআই তদন্ত চলছে, তাদের বেশ কিছু মন্ত্রী সাংসদ ইতিমধ্যে জেলে রয়েছেন। এই অবস্থাতে তারা বিজেপি সরকারের সঙ্গে একটা সদ্ভাব রেখে চলতে চাইছে এবং যেহেতু কংগ্রেসের সঙ্গে কোন রকম সমঝোতা রাজ্যেও নেই এবং আগামী ভবিষ্যতে কংগ্রেসের সঙ্গে সমঝোতার বিজেপি সরকারের সঙ্গে একটা সদ্ভাব রেখে চলতে চাইছে এবং যেহেতু কংগ্রেসের সঙ্গে কোন রকম সমঝোতা রাজ্যেও নেই এবং আগামী ভবিষ্যতে কংগ্রেসের সঙ্গে সমঝোতার মাধ্যমে তৃণমূল কংগ্রেস এগোবে এমন কোনো ইঙ্গিতও নেই। সেই কারণে বিজেপির সঙ্গে তাদের একটা সখ্যতার বাতাবরণ তারা তৈরি করে রাখতে চাইছে, যে কারণে অসম সম্পর্কে স্পষ্ট মানসিকতা এর আগে দেখালেও তৃণমূল কংগ্রেস এক্ষেত্রে বিজেপি সরকারের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে তারা সমর্থন জানায়। আপনাকে ধন্যবাদ, আপনি বিষয়টি স্পষ্ট করেছেন। আমি দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার বিশেষ প্রতিনিধি জনাব হুমায়ুন কবির ভূঁইয়া আপনার কাছে জানতে চাইব যে ভারত বাংলাদেশ স্থল সীমান্ত চুক্তি থেকে আসামকে বাদ দেওয়ার বিষয়ে আমরা গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন দেখতে পাচ্ছি, ঢাকা দিল্লি থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাচ্ছি না। এই বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি? কেন ঢাকা বা দিল্লি এই বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করছে না? কেন একটি মৌনতার একটি অবস্থান তারা নিচ্ছে? জনাব হুমায়ুন কবির ভূঁইয়া। ঢাকার বক্তব্য খুব পরিষ্কার, সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না দিল্লি থেকে ঢাকাকে কমিউনিকেট না করা হবে, ঢাকা সর্বোচ্চ পর্যায়ে যে চুক্তিটা সম্পন্ন হয়েছে 1974 সালে এবং 2011 সালে যখন মনমোহন সিং ঢাকায় এসেছিলেন, যে এডিশনাল প্রোটোকলটা সাইন হয়েছে সেইটা অনুযায়ী পুরো ল্যান্ড ইস্যুটা, ডিমার্কেশন, অ্যাডভার্স পজেসড ল্যান্ড এবং ছিটমহল ইস্যুটা একবারে নিষ্পন্ন হবে। এবং অ্যাজ ফার অ্যাজ ঢাকা ইজ কনসার্ন, আমি যেটা আমার বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি, ঢাকা এক প্যাকেজেই এই ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টটা বাস্তবায়ন চায়। কিন্তু ঢাকা তো ইতিমধ্যে জানে যে আসামকে বাদ রাখা হয়েছে, তারপরও যে ঢাকা প্রতিক্রিয়া জানাচ্ছে না এবং দিল্লির প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছে, এই কূটনীতিটাকে, এই মৌনতার কূটনীতিটাকে আপনি কি বলবেন? মানে এটা কি আপনি আপনার সূত্র বা আমাদের যারা সেখানে কর্তৃপক্ষ আছেন, মন্ত্রী আছেন, প্রতিমন্ত্রী আছেন, সচিব আছেন, তারা কি কিছু জানিয়েছেন আপনাকে? না, এখানে আপনি কূটনৈতিক যে চালচলনের ব্যাপারটা যদি আপনি খেয়াল করেন, সেটা হচ্ছে একটা দেশ যদি আরেকটা দেশকে অফিসিয়ালি না জানায়, মিডিয়া রিপোর্টের উপর ভিত্তি করে আপনার একটা ব্যাপারে মুভ নেওয়াটাও বোধহয় একটু মুশকিল হয়ে দাঁড়ায়। তারপরেও আনঅফিসিয়ালি যে কোনো ধরনের যোগাযোগ হচ্ছে না, এটা মনে করার হয়তো কোনো কারণ নেই। হয়তো ইনফরমালি তারা হয়তো বাংলাদেশের মনোভাবটা প্রকাশ করছে। জনাব হুমায়ুন কবির ভূঁইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। বরাদ্দ না থাকায় মেরামত হচ্ছে না আঞ্চলিক পর্যায়ের অনেক সড়ক, ভাঙাচোরা সড়কে যানবাহনের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হয় পরিবহন চালক ও এই পথে চলাচলকারী যাত্রী সাধারণের। বারবার আশ্বাস দিয়েও কোনো ব্যবস্থা নিচ্ছে না জনপ্রতিনিধি বা সরকারি কর্মকর্তারা। পাবনার টেবুনিয়া বাঘাবাড়ি 65 কিলোমিটার সড়কের বেশিরভাগ জায়গায় এমন ভাঙাচোরা, তাই বিরক্তি নিয়েই পথ চলতে হয় যাত্রীদের। এই রাস্তাটা খুবই খারাপ, এই বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারে না। আমি 7 দিন আগে এই অ্যাক্সিডেন্টে পড়ে আছি। গাড়িতে উঠলে আমাদের ভীষণ ভয় করে, আতঙ্কে থাকি আমরা যে কখন আমরা উল্টায় আমরা একদম পড়ে যাই। 5টি উপজেলার মানুষ চলাচল করে এই রাস্তা দিয়ে, তবে রাস্তাটি মেরামতে কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। আমাদের পিরিয়ড মেইনটেন্স প্রোগ্রামে ঢোকানোর চেষ্টা করছি, প্রপোজাল দেওয়া আছে। ওটা হলে ইনশাল্লাহ আশা করি যে আগামী অর্থ বছরে এই রাস্তাটির পুরোপুরি ভালো করা সম্ভব হবে। সাতক্ষীরা কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়ক এটি 6 বছর ধরে সংস্কার না হওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকাবাসী। সরকারি কর্মকর্তাদের কাছে গেলেই দিচ্ছেন আশ্বাস। টেন্ডার আহ্বানের মাধ্যমে কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং অবশিষ্ট কাজগুলো অবশিষ্ট বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে কার্যক্রম গ্রহণ করা হবে বলে। গাজীপুর সিটি কর্পোরেশনের 27 এলাকায় নতুন বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠলেও রাস্তা বা পানি নিষ্কাশনের নালা তৈরি না হওয়ায় এমন দুর্ভোগ। এটা একটা বেশি পরিমাণ টাকা লাগবে বিধায় লোকালি এতে সম্ভব হয়নি। এটা জাইকার একটা প্রকল্প আছে। মাদারীপুরের ডাসার থেকে ভুয়াঘাটা পর্যন্ত রাস্তার অবস্থা এতই খারাপ যে বাধ্য হয়ে বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিকেরা। এখন ইজিবাইক, টেম্পুই ভরসা স্থানীয়দের। বরাদ্দ পেতে একটু দেরি হওয়ার কারণে
টেন্ডার কল করা দেরি হয়েছে এবং কার্যাদেশ দিতে, এবং এটা আমি আশা করি যে 7 দিনের ভিতরে দুটো গ্রুপেরই কাজ শুরু হবে। শরীয়তপুরের নড়িয়া উপজেলার 170 কিলোমিটার পাকা সড়কের মধ্যে 100 কিলোমিটারের বেশি ভাঙাচোরা। রাস্তার খানাখন্দকের কারণে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিলেট থেকে আল আজাদ যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে এই বিষয়ে জানতে। জনাব আল আজাদ, স্থানীয় পর্যায়ে সিলেটের সড়কের অবস্থা এখন কি? আমরা জানি যে সিলেট বিভাগে স্থানীয় সড়কগুলি অনেক উন্নত অন্যান্য জেলার থেকে, কিন্তু প্রকৃত অবস্থা আসলে কি সেইটাই জানতে চাই আপনার কাছে। এবং এইসব সড়ক দেখভালের দায়িত্ব কার, এক না একাধিক কর্তৃপক্ষ, কারো দায়িত্বের অবহেলা দেখতে পাচ্ছেন কিনা আপনি, জনাব আল আজাদ? খালেদ ভাই, সিলেট বিভাগের যে সড়ক আছে, যে যতগুলো সড়ক আছে এর মধ্যে বেশিরভাগ সড়কই ভালো, তবে কয়েকটি সড়কের অবস্থা এতই খারাপ যে মানুষের দুর্ভোগের কথা বলার অপেক্ষা রাখে না। মানুষ অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে এই সব সড়ক দিয়ে যাতায়াত করে। এই প্রসঙ্গে আমি সিলেট কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ সড়কের কথা বলতে পারি। প্রথমেই এই সড়ক দিয়ে ভোলাগঞ্জ করে থেকে পাথর আসে এবং এই পাথর সারা দেশে যায়। আমাদের নির্মাণ কাজে এই পাথর ব্যবহৃত হয়, কিন্তু এই রাস্তাটির অবস্থা এতই খারাপ যে মানুষ হাঁটতে গেলেও ভয় পায় কখন কোন গর্তে পড়ে কার হাত পা ভাঙে। এই অবস্থায় যানবাহন চলাচল করছে অত্যন্ত ঝুঁকি নিয়ে। চালকরা ট্রাক দিয়ে এই পাথর আনছেন এবং দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন। তবে একটি সুখবর হচ্ছে সিলেটবাসীর জন্য যে এই একনেকের বৈঠকে এই সড়ক সংস্কারের জন্য 441 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আর গত সপ্তাহে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সিলেট এসেছিলেন। তিনি জানিয়ে গেছেন যে খুব শিগগির এই সড়কের জন্য দরপত্র আহ্বান করা হবে। আর আমরা সবাই জানি যে সিলেটের একটি পর্যটন কেন্দ্র হচ্ছে জাফলং। এই জাফলং যাওয়ার সড়কটি হচ্ছে সিলেট তামাবিল সড়ক। এই সড়কের তামাবিল থেকে জাফলং পর্যন্ত 6 কিলোমিটার রাস্তা এতই খারাপ যে একবার কেউ গেলে আর ওই পথে যাওয়ার সাহস করে না আরেকবার। এছাড়া সুনামগঞ্জের আরও কয়েকটি সড়কের অবস্থা আমরা জানি, খবর পেয়েছি। সিলেট সুনামগঞ্জ দরাবাজার, বিশ্বম্বরপুর, তাহিরপুর, মৌলভীবাজার, রাজনগর, পাঁচগাঁও, জুড়ি, বড়লেখা, জুড়ি, কুলাউড়া, হবিগঞ্জ, বানিয়াচং এবং নবীগঞ্জ সড়কের অবস্থা অত্যন্ত খারাপ। হবিগঞ্জ বানিয়াচং সড়কের জন্য 8 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, কাজ চলছে। তবে এই কাজ 8 কোটি টাকার কাজ আসলে কত টাকায় হবে, অর্থাৎ কত টাকা এই কাজে ব্যবহৃত হবে, এই ইতোমধ্যেই এই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আমাদের প্রতিনিধি আমাকে জানিয়েছেন যে এই কাজে অত্যন্ত ধীর গতি এবং অনিয়ম হচ্ছে। জনাব আল আজাদ, আমি খুব সংক্ষেপে আপনার কাছে একটি বিষয় জানতে চাই যে সিলেট শহরে, জনাব আল আজাদ, সিলেট শহরে যারা কাজ করছেন, সিলেট শহরে যারা কাজ করেন তারা কি সিলেট শহরেই তাদেরকে থাকতে হয়, নাকি আশেপাশের এলাকা থেকে তারা সহজেই আসতে পারেন? সিলেট শহরের আশেপাশের রাস্তাগুলি কেমন? সিলেট মহানগরীর আশেপাশে যে রাস্তাগুলো আছে, বিশেষ করে বিভিন্ন ইউনিয়নের সাথে যোগাযোগ বা বড় বড় ব্যবসা কেন্দ্রের সাথে যোগাযোগ যেগুলো আছে সেগুলো ভালো, তেমন একটা খারাপ না। খারাপ ছিল কিছুদিন আগে, অনেকগুলি সংস্কার করা হয়েছে, যোগাযোগ ব্যবস্থা মোটামুটি ভালো। জনাব আল আজাদ, আপনাকে ধন্যবাদ। এর স্পিকে এবার একটু বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।